বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আজ তোমাদের সাথে আছি। আমি আজ রসায়ন দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। গতদিন আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গতদিন সংযোজন বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রতিস্থাপন বিক্রিয়া এবং অন্যান্য বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাইলে আসো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা তোমরা জানো, অত্যন্ত সহজ একটি সংজ্ঞা। যে বিক্রিয়ায় কোনো যৌগ হতে এক বা একাধিক পরমাণু বা মূলক তার চেয়ে শক্তিশালী কোনো মৌল বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাইলে সেখানে কি হয়, একটি যৌগ থাকবে, সেখান থেকে এক বা একাধিক পরমাণু বা মূলক কী হবে, অপসারিত হবে বা প্রতিসারিত হবে। প্রতিসারিত কী দ্বারা প্রতিস্থাপিত হবে, কী দ্বারা? অপর একটি মৌল বা মূলক দ্বারা। যে মৌল বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে সেই মূলক অবশ্যই যে মূলক যৌগের মধ্যে আছে তার চেয়ে কী হতে হবে, অধিক সক্রিয় হতে হবে। অধিক সক্রিয় না হলে সেটাকে প্রতিস্থাপিত করা যাবে না। তাইলে এই প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ আমরা অনেক জানি। যেমন আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের কথা চিন্তা করি, অ্যালকাইল হ্যালাইড, তার সাথে যদি আমরা যেমন জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলাম, এটা কি জলীয়, তাহলে কি হবে, এই অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালাইড আয়ন আছে সেটাকে প্রতিস্থাপিত করবে কে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড আয়ন। তাইলে এইটাও কিন্তু নেগেটিভ আয়ন, অর্থাৎ এটা হচ্ছে একটা কি বলবো আমরা, এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। আবার এইটা একটা কি নেগেটিভ আয়ন। তাহলে এই নেগেটিভ আয়নটাকে প্রতিস্থাপিত করবে কে, এই হাইড্রোক্সাইড আয়ন, অর্থাৎ হ্যালাইড আয়নকে প্রতিস্থাপিত করবে হাইড্রোক্সাইড আয়ন। তাহলে উৎপন্ন হবে কি, আর ওএইচ প্লাস, আর এখানে যে পটাশিয়াম আছে আর হ্যালোজেন মিলে হবে পটাশিয়াম হ্যালাইড। তাইলে কি হলো, অ্যালকাইল হ্যালাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়ে গেল কি, অ্যালকোহলে পরিণত হয়ে গেল। তাইলে এখানে হ্যালাইড আয়ন প্রতিস্থাপিত হলো হাইড্রোক্সিল আয়ন দ্বারা। তাইলে এটা একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। এরকম আরও প্রতিস্থাপন বিক্রিয়া আছে। যেমন অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দ্রবণ যোগ করি তাইলে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হবে, সেটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাইলে এই প্রতিস্থাপন বিক্রিয়া আবার কার উপরে নির্ভরশীল, নির্ভরশীল হলো বিকারকের উপরে। যে বিকারক এখানে যোগ করা হবে সেই বিকারকের প্রকৃতি অনুসারে প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই সংযোজন বিক্রিয়ার মতোই সেই দুই ভাগ হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাইলে সংযোজন বিক্রিয়ার মতো এটাও কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপরটি হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমে আমরা আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়। তাইলে এখানে কি হবে, ইলেকট্রোফিল দ্বারা প্রতিস্থাপন করবে কার, কোনো যৌগের অবস্থিত কোনো পরমাণু বা মূলকের। যেমন আমরা যদি এই বেনজিনের কথা চিন্তা করি, আমরা জানি যে বেনজিন বলয়ের মধ্যে সেখানে 6টি কি আছে, ডিলোকালাইজড ইলেকট্রন আছে। এই 6টি ডিলোকালাইজড ইলেকট্রন বেনজিন চক্রটাকে কি করছে, নির্দিষ্ট আকৃতি দিয়ে রাখছে এবং অক্ষুণ্ণ রাখছে বেনজিন চক্র বা বেনজিন কাঠামোকে। এই বেনজিন, এই যে ডিলোকালাইজড ইলেকট্রন বা ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের ঘূর্ণন অক্ষুণ্ণ রেখে
যদি বেনজিন চক্রে যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যায় কি দ্বারা? বিভিন্ন এই ইলেকট্রোফিল দ্বারা। ইলেকট্রোফিল তোমরা জেনেছো, গত দিনে আমরা বলেছি যে ইলেকট্রোফিলগুলো হচ্ছে সাধারণত ধনাত্মক চার্জযুক্ত অথবা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট কোনো প্রশম অণু। তাইলে এই ইলেকট্রোফিল দ্বারা বেনজিন চক্রের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যায় বিভিন্নভাবে, এবং দেখা যায় যে মূলত এখানে 4টি প্রতিস্থাপক দ্বারা 4 ধরনের বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। যেমন যদি হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে সেটাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। আবার যদি নাইট্রোনিয়াম দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। যদি সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে সেটাকে বলা হয় কি সালফোনেশন বিক্রিয়া। আবার যদি কোনো অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয় বা অ্যাসাইলমূলক দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে সেটাকে আবার বলা হয় কি অ্যালকাইলেশন বিক্রিয়া বা অ্যাসাইলেশন বিক্রিয়া। শুধু অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বললে সেখানে হয় না, সেখানে আবার এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী ফিডেল ক্রাফট। এই জন্য এই বিক্রিয়াটার নাম বলা হয় যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাইলে কিভাবে হয় দেখো, যেমন বেনজিন চক্রে আমরা জানি যে এখানে কি আছে, এই 6টি ডিলোকালাইজড ইলেকট্রন আছে, সেটা চক্রকে অক্ষুণ্ণ রাখার জন্য থাকে। আর প্রতিটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন আছে। এই 6 কর্নারেই কিন্তু একটি করে হাইড্রোজেন আছে। আমরা একটি শুধু দেখালাম, কেন? এই যেটা প্রতিস্থাপিত করব সেটাকে দেখালাম। তাইলে এইটার সাথে যখন কি যোগ হয়, হ্যালোজেন যোগ হয়, ধরো ক্লোরিন যোগ হলো, এখানে শর্ত যেমন ফেরিক ক্লোরাইড এর উপস্থিতিতে, তাইলে উৎপন্ন হয় কি, দেখা যায় ক্লোরোবেনজিনে পরিণত হয় সেটা। আর একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি, এটা হচ্ছে হ্যালোজেনেশন। আবার এরকম বেনজিনের সাথে বেনজিনের হাইড্রোজেন যখন নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে তাহলে সেটাকে বলা হয় নাইট্রেশন। সেখানে নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়, এখানে থাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা থাকে 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দেখা যায় নাইট্রেশন ঘটে এবং সেখানে উৎপন্ন হয় এই হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হবে, এখানে নাইট্রোমূলক দ্বারা, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড OH এবং NO2+ এইভাবে বিভক্ত হয়। তাহলে এই নাইট্রোনিয়াম আয়ন দ্বারা কি হবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, হবে নাইট্রোবেনজিন প্লাস, আর OH এর সাথে হাইড্রোজেন মিলে হবে পানি। এটা হলো নাইট্রেশন বিক্রিয়া। অনুরূপভাবে যদি এরকম বেনজিনের হাইড্রোজেন যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন এটা কনসেন্ট্রেটেড, তাহলে এখানে তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উৎপন্ন হবে বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এখানের OH আর H মিলে হবে পানি। এরকম যদি কোনো অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন আমরা এখানে যদি মিথাইল আয়োডাইড যোগ করি, এখানে থাকবে
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি মিথাইল আয়োডাইড দ্রবণ যোগ করি তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল বেনজিন, CH3 এখানে যুক্ত হবে, প্লাস এখানে কি হবে, এটা যুক্ত হলে হাইড্রোজেন আয়োডাইড বিমুক্ত। তাইলে এটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বিক্রিয়া। তাহলে দেখা যায় যে এখানে 4 ধরনের বিকারক দ্বারা বা 4 ধরনের ইলেকট্রোফিল দ্বারা কি হলো, এই বেনজিন চক্রের হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয়ে কি হলো, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড এবং মিথাইল বেনজিন বা এটাকে আমরা টলুইন বলি, টলুইন উৎপন্ন হলো। তাহলে এইভাবে দেখা যায় যে কি হয়, এই ইলেকট্রোফিল দ্বারা বেনজিন চক্রের কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন প্রতিস্থাপিত যৌগে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াগুলোর মধ্যে এই বিক্রিয়াগুলোর কৌশল, এই বিক্রিয়াগুলো সাধারণত 3টি ধাপে, প্রত্যেকটা বিক্রিয়া 3টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা এখানে 2-1টি বিক্রিয়ার কৌশল আলোচনা করি, তাহলে বাকিগুলো কিন্তু ঠিক এইভাবেই। যেমন গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া হলো নাইট্রেশন। তাহলে নাইট্রেশন বিক্রিয়া কি হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া হয় এবং সেখানে উপস্থিত থাকে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় নাইট্রোবেনজিন, এটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটি কয়টি ধাপে সম্পূর্ণ হবে বলছিলাম, 3টি ধাপে। এই 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে কি হয় দেখো, প্রথম ধাপে উৎপন্ন হয় এই নাইট্রোনিয়াম আয়ন, অর্থাৎ ইলেকট্রোফিল উৎপন্ন হয়। প্রথম ধাপে কি উৎপন্ন হয়, ইলেকট্রোফিল উৎপাদন, ইলেকট্রোফিল নাইট্রোনিয়াম আয়ন উৎপাদন। প্রথম ধাপে ইলেকট্রোফিল নাইট্রোনিয়াম আয়ন উৎপাদন হয়। কিভাবে হয়, এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে উৎপন্ন হয় নাইট্রোনিয়াম আয়ন প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস বাইসালফেট আয়ন, এখানে 2 অণু হয়, এখানেও 2 অণু। এই তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন হলো, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হলো। তাহলে এখানে নাইট্রোনিয়াম আয়ন তো আসে নাইট্রিক অ্যাসিড থেকে, কিন্তু সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হলো? সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করলে নাইট্রোনিয়াম আয়ন পাওয়া যায় না, কারণ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড। এই কারণে সালফিউরিক অ্যাসিড কি করে, নাইট্রিক অ্যাসিডকে হাইড্রোজেন প্রদান করে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যে হাইড্রোজেন ত্যাগ করে সেই হাইড্রোজেনকে গ্রহণ করতে গিয়ে নাইট্রিক অ্যাসিড কিসে পরিণত হয়, নাইট্রোনিয়াম আয়নে পরিণত হয়। ঠিক আছে, এই অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন গ্রহণ করে এখানে হাইড্রোনিয়াম আয়ন হয়, নাইট্রোনিয়াম আয়ন হয়, আর এই হাইড্রোজেন আয়ন ত্যাগ করে সালফিউরিক অ্যাসিড বাইসালফেট আয়নে পরিণত হয়। তাহলে এই জন্যেই অর্থাৎ নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোনিয়াম আয়ন পাওয়ার লক্ষ্যেই কী করা হয়, সেখানে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। তাহলে প্রথম ধাপে আমরা কি পেয়ে গেলাম, নাইট্রোনিয়াম আয়ন পেয়ে গেলাম, অর্থাৎ ইলেকট্রোফিল পেয়ে গেলাম। তারপরে দ্বিতীয় ধাপে কি হয়, এই ইলেকট্রোফিল
এই ইলেকট্রোফিল দেখা যায় যে বেনজিন চক্রের সাথে যুক্ত হয়। ইলেকট্রোফিল তার হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ অর্থাৎ দুর্বলতা, সেই জন্য বেনজিন চক্রে যে সঞ্চালনশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন বলয় আছে সেই বলয় দ্বারা কি হয়, এই ইলেকট্রোফিল আকৃষ্ট হয়। আকৃষ্ট হলে দ্বিতীয় ধাপটা কি হয় দেখো, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে নাইট্রোনিয়াম আয়ন প্লাস হলো এই হলো বেনজিন চক্র। এই বেনজিন চক্র কর্তৃক নাইট্রোনিয়াম আয়ন কি হয়, আকৃষ্ট হয়। সেটা আমরা আগে লিখি তাহলে একটু সুবিধা দেখতে। এই ইলেকট্রন কর্তৃক কি হয়, এই বেনজিন চক্রের ডিলোকালাইজড ইলেকট্রন কর্তৃক এই নাইট্রোনিয়াম আয়ন আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে যে অবস্থাটা সৃষ্টি হয় এটা একটা মধ্যবর্তী অবস্থা। সেটা হলো কি, দেখা যায় যে এই যে হাইড্রোজেন, এই কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন এভাবে থাকে, এখানে হাইড্রোজেন আর এখানে হলো নাইট্রো গ্রুপ যুক্ত হয়। যুক্ত হয়ে এই যে অবস্থাটা হলো এটা হলো একটা মধ্যবর্তী অবস্থা। এটা কিন্তু এই ইলেকট্রন দ্বারা যেহেতু নাইট্রোনিয়াম আয়ন সংযুক্ত হয়, এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, এই জন্য এটা প্লাস চিহ্ন হয়, অর্থাৎ এটা কার্বনিয়াম আয়নে পরিণত হয়ে গেল, অর্থাৎ মধ্যবর্তী কার্বনিয়াম আয়নে পরিণত হয়। তারপরে দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, এখানে কিন্তু প্রথমে কিন্তু বন্ধন ছিল কার্বনের সাথে শুধু হাইড্রোজেনের। এখন এই ইলেকট্রোফিল নাইট্রোনিয়াম আয়ন এসে যুক্ত হওয়ার ফলে বন্ধন কিন্তু দুইটা হয়ে গেছে। একটা হয়ে গেছে কার্বন হাইড্রোজেনের বন্ধন, আর একটা হচ্ছে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে বন্ধন। তাইলে পূর্বে কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা ছিল সেটা কী হয়ে গেছে, কিছুটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে সেখানে কিছুটা ওই আকর্ষণ চলে গেছে নাইট্রোনিয়াম আয়নের সাথে। এরপরে দ্বিতীয় ধাপে দেখা গেল যে কি হয়, এই কার্বন আর হাইড্রোজেনের যে বন্ধনটা আছে সেটা আরও দুর্বল হয়ে যায়। আরও দুর্বল হয়ে হাইড্রোজেন আয়ন চলে যায়। এই হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন চক্রে চলে আসে, বেনজিন চক্রে চলে আসে। আর নাইট্রোনিয়াম আয়ন তখন বেনজিন চক্রের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে তখন উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। আর এই হাইড্রোজেন কি হয়, ওই যে আছে নাইট্রিক অ্যাসিডের যে হাইড্রোক্সিল মূলক আছে, এখানে এইচ আর ও যে হাইড্রোক্সিল মূলক আছে সেই হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে পানি। তাহলে বিক্রিয়ার সমাপ্তি ঘটে গেল। তাহলে কি হলো, এখানে বেনজিন চক্রে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন ইলেকট্রোফিল নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিনে পরিণত হলো। তাইলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এটা মূলত আমরা এখানে দেখাচ্ছি, এটা এখানে দেখাবো না, এটা মূলত তৃতীয় ধাপ। এটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হয়, এই ইলেকট্রন এদিকে চলে আসে, আর এখানে ওএইচ আছে, ওএইচের সাথে হাইড্রোজেন আয়ন চলে যায়, চলে গিয়ে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন প্লাস H2। তাহলে বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটে। তাহলে প্রথম ধাপে কি হলো, ইলেকট্রোফিল উৎপন্ন হলো। দ্বিতীয় ধাপে কি হলো, কার্বনিয়াম আয়ন গঠন হলো। এটা কিন্তু একটা কার্বনিয়াম আয়ন, যেহেতু ধনাত্মক চার্জযুক্ত অ্যালকাইল আয়ন, কার্বনিয়াম আয়ন উৎপন্ন হলো। তৃতীয় ধাপে গিয়ে
কার্বনিয়াম আয়নের সেই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন হিসেবে চলে গেল, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন হিসেবে চলে গেল এবং নাইট্রোমূলক যুক্ত হয়ে গেল এবং যুক্ত হয়ে বিক্রিয়ার সমাপ্তি ঘটালো। তাহলে এইভাবে প্রত্যেকটা বিক্রিয়ায় হেলুজেনেশন, তারপরে সালফোনেশন এবং ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, প্রত্যেকটা বিক্রিয়ায় দেখা যায় যে 3 ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। তারপরে আসো আমাদের দ্বিতীয় বিক্রিয়া, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে এসএন বিক্রিয়াও বলা হয়, এসএন বিক্রিয়াও বলা হয়, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাইলে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু কি দ্বারা হয়? নিউক্লিওফিল দ্বারা সাধিত হয়। তাহলে নিউক্লিওফিল কি? ইলেকট্রোফিলের বিপরীত, অর্থাৎ যার মধ্যে কি আছে? ঋণাত্মক চার্জ আছে অথবা ইলেকট্রনের সমৃদ্ধি বিশিষ্ট প্রশম অণু, সেগুলোই হচ্ছে নিউক্লিওফিল। এই নিউক্লিওফিল দ্বারা যে প্রতিস্থাপন বিক্রিয়া হয় সেই বিক্রিয়াকে আবার তাদের কৌশল অনুযায়ী, ওই বিক্রিয়ার কৌশল অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে নিউক্লিওফিলিক এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক অর্থাৎ SN1 প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক অর্থাৎ SN2 প্রতিস্থাপন বিক্রিয়া। এই 2 ভাগে ভাগ করা হয়েছে। তাইলে এখন আসো এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, কেন সেটাকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়ায়, যে প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতির হার নির্ভর করে, সেটি হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার নির্ভর করে বা ধ্রুবক নির্ভর করে 2টি অর্থাৎ বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে বলা হয় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কী ঘটে? বিক্রিয়ার হার নির্ভর করে বা বিক্রিয়ার বেগ নির্ভর করে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর। যেমন আমরা যদি এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কি হয়, এইখানে শুধু নির্ভর করে বিক্রিয়ার গতি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের ঘনমাত্রার উপর, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই জন্য এটা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া 2টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। কয়টি ধাপে? 2টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। দেখো, যেমন প্রথম ধাপ টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তার সাথে যুক্ত হবে কি? নিউক্লিওফিল। নিউক্লিওফিল হিসাবে আমরা কি নিতে পারি? এখানে মনে করো আমরা Z- নিলাম, মনে করো Z-, এটা হলো একটা নিউক্লিওফিল। এটা যুক্ত হবে কার সাথে? একটি অ্যালকাইল হ্যালাইডের সাথে। মনে করো কার সাথে যুক্ত হলো? RX এর সাথে যুক্ত হলো। তাহলে যুক্ত হয়ে কি হবে? উৎপন্ন হবে RZ+
এক্স মাইনাস এই। তাহলে এখন এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। কীভাবে ঘটে? প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড, পোলারিত অ্যালকাইল হ্যালাইড বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়। যেমন আর এক্স, এটা পোলারিত অ্যালকাইল হ্যালাইড, এটা কি হবে? প্রথমে আয়নে পরিণত হবে আর প্লাস এক্স মাইনাস, অর্থাৎ অ্যালকাইল মূলক এবং হ্যালাইড মূলকে পরিণত হবে। তারপরে দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে এই যে অ্যালকাইল মূলক আছে সেটা কার সাথে যুক্ত হবে? নিউক্লিওফিলের সাথে যুক্ত হবে। এই যে হলো নিউক্লিওফিল জেড মাইনাস, তার সাথে যুক্ত হবে আর প্লাস, ঠিক আছে? যুক্ত হয়ে উৎপন্ন হবে আর জেড। তাহলে এটা হলো দ্বিতীয় ধাপ। এই হচ্ছে আমার কমন কথা। আমি যদি উদাহরণে যাই, যেমন আমি বলেছিলাম যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? টারশিয়ারি বিউটানল, অর্থাৎ বিউটাইল অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়াটা দুই ধাপে কীভাবে সংঘটিত হয় দেখো। যেমন প্রথম ধাপে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড CH3 এই হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। সেটা প্রথম ধাপে বিয়োজিত হয়ে উৎপন্ন করে টারশিয়ারি বিউটাইল আয়ন, অর্থাৎ অ্যালকাইল মূলকে পরিণত হলো আর হচ্ছে ক্লোরাইড আয়ন। তাইলে এই যে টারশিয়ারি বিউটাইল আয়ন, সেটা তারপরে কি হয়? দ্বিতীয় ধাপে এসে দ্বিতীয় ধাপ, এই ধাপটা কিন্তু খুবই মন্তর, অর্থাৎ খুব আস্তে আস্তে এই বিক্রিয়াটা ঘটে। তারপরে দ্বিতীয় ধাপ খুব তড়িৎ গতিতে ঘটে। যেমন জেড মাইনাস, বা এখানে আমরা যেহেতু জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, এখানে হাইড্রোক্সাইড হচ্ছে কি? তার নিউক্লিওফিল। হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয় এই টারশিয়ারি বিউটাইল আয়নের সাথে, যুক্ত হয়ে উৎপন্ন করে অর্থাৎ টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা হয় খুব দ্রুত। আর এটা হলো মন্থর। তাহলে এই বিক্রিয়ায় প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড বিয়োজিত হয়ে অ্যালকাইল আয়ন এবং হ্যালাইড আয়নে পরিণত হয়। এই কাজটা করতে বেশি সময় লাগে, এটা মন্থর গতির, এবং বিক্রিয়ার গতি নির্ভর করে এই প্রথম ধাপের উপর। দ্বিতীয় ধাপ খুব দ্রুত শেষ হয়ে যায়, সেইটার উপরে বিক্রিয়ার গতি নির্ভর করে না। এই জন্য যেহেতু এই একটি মাত্র পদার্থের উপরে এই বিক্রিয়ার গতির হার নির্ভর করে, সেই জন্য এটাকে এক আণবিক কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, বা এটাকে SN1 বিক্রিয়া বলা হয়। SN1 বিক্রিয়া বলা হয়। এবং এই SN1 বিক্রিয়ার গতি নির্ভর করে এই অ্যালকাইল হ্যালাইডের উপরে, অ্যালকাইল হ্যালাইডের গঠনের উপরে। এই বিক্রিয়ার গতির ক্রম হচ্ছে, সবচেয়ে বেশি গতি সম্পূর্ণ হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। তাহলে গতির হার হচ্ছে, এটা হচ্ছে কি? গতির হার, এই SN1 বিক্রিয়ার গতির হার। তারপরে আসো SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ার গতির হার বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপরে নির্ভর করে, অর্থাৎ দুইটি পদার্থের ঘনমাত্রার উপরে নির্ভর করে। এই জন্য এটাকে বলা হয় SN2 বিক্রিয়া। সেই ক্ষেত্রে আমরা যদি একটা বিক্রিয়ার কথা কল্পনা করি, সেখানে দেখব যে বিকারক, মনে করো অ্যালকাইল হ্যালাইড, RX, এটার সাথে আমরা নিউক্লিওফিল যখন যোগ করব, সেই নিউক্লিওফিল কি করবে? এটার সাথে যুক্ত হবে।
যুক্ত হয়ে একটি মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হবে। সেটা কি হবে তাইলে জেড তারপরে আর তারপরে এক্স, অর্থাৎ এই যে বন্ধনগুলা অর্থাৎ আর এর সাথে এই দুইটি যুক্ত হবে। তারপরে দেখা যাবে যে সেটা দ্বিতীয় ধাপে, প্রথম ধাপ গেল, দ্বিতীয় ধাপে দেখা যাবে যে কি হবে, এক্স আলাদা হয়ে যাবে, জেড আর যুক্ত হয়ে যাবে, আর জেড একত্র হয়ে যাবে এবং এক্স আলাদা হয়ে যাবে। এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ। এইভাবে সাধারণত বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে। যেমন আমরা যদি মিথাইল ক্লোরাইডের সাথে একটি বিক্রিয়া, মনে করো অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কথা চিন্তা করি, তাহলে কি উৎপন্ন হবে দেখো। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া উৎপন্ন হয় মিথানল। তাহলে এই বিক্রিয়াটা দেখা যাবে যে উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করবে, এই জন্য এটা SN2 বিক্রিয়া। কি বিক্রিয়া এটা? SN2 বিক্রিয়া। জেড হচ্ছে এখানে আমার নিউক্লিওফিল, এটা যুক্ত হবে কার সাথে? মিথাইল ক্লোরাইডের সাথে। মিথাইল ক্লোরাইড, এখানে কার্বন, তারপরে মনে করো এখানে আছে মিথাইল ক্লোরাইড, এখানে ক্লোরিন আছে, এখানে মনে করো 3 থেকে 3টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এই হচ্ছে মিথাইল ক্লোরাইড, তার সাথে যোগ হবে কি? নিউক্লিওফিল। নিউক্লিওফিল কি করবে? এখানে এসে এই কার্বনকে আক্রমণ করবে, করে কি উৎপন্ন হবে? কোন দিকে আক্রমণ করবে? অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালাইড আয়ন থাকবে তার বিপরীত পাশ দিয়ে নিউক্লিওফিল কি করবে? কার্বনকে আক্রমণ করবে এবং তার সাথে যুক্ত হয়ে তখন উৎপন্ন হবে কি? জেড তাইলে এটা হচ্ছে একটা অন্তর্বর্তী অবস্থা বা মধ্যবর্তী অবস্থা। তারপরে কি হবে? তারপরে দেখা যাবে যে এই ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রন নিয়ে এই ক্লোরাইড আয়ন কী হবে? চলে যাবে, আলাদা হয়ে চলে যাবে, আর জেড এর সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হবে? ক্লোরাইড আয়ন, ঠিক আছে। এখানে যদি মনে করো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কি হবে ব্যাপারটা? পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে আমার নিউক্লিওফিল, এটা এসে যুক্ত হবে এটার সাথে, যুক্ত হয়ে উৎপন্ন করবে এই অবস্থার সৃষ্টি হবে। এটা হলো অন্তর্বর্তী অবস্থা। অবস্থান্তর অবস্থা। তারপরে সেখান থেকে এইটা চলে যাবে ইলেকট্রন নিয়ে, তখন উৎপন্ন হবে CH3OH প্লাস ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়নের সাথে আবার OH এর সাথে যে পটাশিয়াম ছিল, যদি এখানে পটাশিয়ামটা আমরা দেখাই দিই, পটাশিয়াম, তাহলে পটাশিয়াম যুক্ত হয়ে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাইলে কি হলো? মিথাইল ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে মিথানলে পরিণত হলো এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এই যে বিক্রিয়াটা দেখছো, এই বিক্রিয়ার গতি নির্ভর করে এই নিউক্লিওফিল এবং আমার যে রিয়েজেন্ট আছে বা যে পদার্থ আছে
অর্থাৎ মিথাইল ক্লোরাইড আছে উভয়ের উপর, অর্থাৎ এই উভয়ের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার গতি নির্ভর করে। এই জন্য এটাকে বলা হয় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আবার দেখা যাবে যে এই যে অ্যালকাইল হ্যালাইডে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এখানে আমি হাইড্রোজেন দিয়েছি 3টি, যদি মনে করো এখানে কোনো মিথাইল মূলক থাকে বা ইথাইল মূলক থাকে বা কোনো বড় কোনো মূলক থাকে, তাহলে বড় কোনো মূলক থাকলে এই নিউক্লিওফিল কার্বনের সাথে যুক্ত হতে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে একটা ভিড়ের সৃষ্টি হয়। সেক্ষেত্রে বিক্রিয়ার গতি কী হয়ে যায়? মন্তর হয়ে যায়। তাইলে এই নিউক্লিওফিলিক দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি নির্ভর করবে কি? যে কার্বনের সাথে নিউক্লিওফিল যুক্ত হয় তার সাথে যুক্ত অ্যালকাইল মূলকের সাইজের উপরে বা আকারের উপরে। আকার যদি বড় হয় তাহলে বিক্রিয়ার গতি কমে যাবে, আকার যদি ছোট হয় তাহলে বিক্রিয়ার গতি কমে যাবে, অর্থাৎ একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়ার বিপরীত অবস্থা হবে। তাইলে এই গেল তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আছে দুইটা বিক্রিয়া, সেগুলা সহজ। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। সংযোজন বিক্রিয়া যেমন কি হয়, একাধিক বস্তু যুক্ত হয়ে একটি বস্তুতে পরিণত হয়, আর অপসারণ বিক্রিয়া হচ্ছে একটি বস্তু থেকে, একটি বস্তুর দুইটি কার্বন থেকে দুইটি অংশ বের হয়ে একটি ছোট অণু হিসাবে বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন সেই বস্তুটা ছিল সম্পৃক্ত হয়ে যায় অসম্পৃক্ত। আর সংযোজন বিক্রিয়ায় অসম্পৃক্ত বস্তু কি হয়? সম্পৃক্ত বস্তুতে পরিণত হয়। যেমন আমরা অপসারণ বিক্রিয়ার কথা বলি। যেমন মনে করো আমরা CH3 CH2 CH2 Cl, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এই প্রোপাইল ক্লোরাইড থেকে দেখা যাবে যে প্রোপাইল ক্লোরাইডে যখন তাপ দেওয়া হবে তখন তার থেকে এই কার্বন থেকে একটি ক্লোরিন আর এই কার্বন থেকে একটি হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে যাবে। বের হয়ে গেলে তখন কি থাকবে? এখানে CH3 CH, এখানে থাকবে CH2, তাহলে এখানে পড়বে একটা ডাবল বন্ড। এটা ছিল সম্পৃক্ত, হয়ে গেল অসম্পৃক্ত। আর এখানে ক্লোরিন আর হাইড্রোজেন মিলে কী হবে? হাইড্রোজেন ক্লোরাইড। এরকম দুই কার্বন থেকে দুইটি অংশ গিয়ে একটি ছোট অণু আকারে বের হয়ে যাবে এবং যৌগটি অসম্পৃক্ত যৌগে পরিণত হয়ে যাবে। এটাকে বলা হয় কি? অপসারণ বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে সমানুকরণ বিক্রিয়া। সেই সমানুকরণ বিক্রিয়াটা জানো যে কোনো যৌগের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগে পরিণত হয় যে বিক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। যেমন আমরা ইউরিয়ার উৎপাদন সেভাবে বলতে পারি। যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তাপ দেওয়া হয়, সমানুকরণ বিক্রিয়া। যেমন অ্যামোনিয়াম সায়ানাইড এটাকে যখন তাপ দেওয়া হয় তাহলে দেখা যায় যে এই অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যস্ত হয়ে কিসে পরিণত হয়? ইউরিয়ায় পরিণত হয়, অর্থাৎ H2NCONH2 কিসে পরিণত হলো? ইউরিয়ায় পরিণত হলো। তাইলে এখানে দেখো, এখানে নাইট্রোজেন আছে কয়টি? 2টি। এখানে নাইট্রোজেন আছে কয়টি? 2টি। এখানে হাইড্রোজেন আছে কয়টি? 4টি। এখানে 2টি 4টি। কার্বন আছে একটি, অক্সিজেন একটি, কার্বন একটি, অক্সিজেন একটি। এখানে যা আছে এখানেও তাই আছে, শুধু গঠন এখানে অ্যামোনিয়াম মূলকের সাথে ছিল সায়ানাইড মূলক যুক্ত, আর এখানে কি কার্বনিল মূলকের সাথে দুইটা অ্যামিন মূলক যুক্ত হওয়াতে এটা হচ্ছে ইউরিয়া, একটি নতুন যৌগ, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তাইলে এইভাবে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগের অণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগে পরিণত হয় তাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। তাইলে তোমাদের এই 4 ধরনের বিক্রিয়া করানো হয়ে গেল। আমরা আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।